আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সেট 1 এবং সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নভেম্বর মাসের শেষে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 70, সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে বাংলার দুটি সেটের প্রশ্ন আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, অথবা তোমরা এখানেই দুটো প্রশ্ন উত্তর তোমরা পেতে চলেছো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্বের আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তৃতীয় পর্যায়ে যে প্রশ্ন আসবে তার সাহিত্য মেলা থেকে আসবে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ঘুরে দাঁড়াও, শুভা, পরাজয়, মাসি পিসি, টিকিটের অ্যালবাম, লোকটা জানলই না। ছোটদের পথের পাঁচালী থেকে 49 থেকে 27 পরিচ্ছেদ। ভাষাচর্চা আসবে সমাস, বাক্যের ভাব ও রূপান্তর, সাধু ও চলিত রীতি, পত্র রচনা, প্রবন্ধ রচনা, অশুদ্ধি সংশোধন। এইগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে। এবার দেখে নিই তোমাদের কোন নম্বরের প্রশ্ন, কত নম্বরের প্রশ্ন, কত নম্বর করে আসবে। বা দেখে নাও, দেখো তোমার তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নের কাঠামো ও মানের বিভাজন যেটা আছে। প্রথমে এমসিকিউ, গদ্য থেকে দেখো 3টে এমসিকিউ আসবে, 3 একে 3, ভেরি শর্ট অ্যান্সার টাইপ, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন আসবে 3টে। এছাড়াও 2 নম্বরের প্রশ্ন আসবে 2টো, 5 নম্বরের প্রশ্ন আসবে 2টো, টোটাল থাকবে গদ্য থেকে তোমাদের 20 নম্বর। কবিতা থেকে দেখো তোমাদের এমসিকিউ আসবে 3টে, 1 নম্বরের কোশ্চেন আসছে 3টে, 2 নম্বরের কোশ্চেন আসছে 2টো, 5 নম্বরের কোশ্চেন আসছে 2টো, টোটাল থাকবে 20 নম্বর। ব্যাকরণ থেকে এমসিকিউ থাকবে 5টা, 1 নম্বর প্রশ্ন থাকবে 5টা, টোটাল থাকবে হচ্ছে 10 নম্বর। সহায়ক পাঠ থেকে এমসিকিউ থাকবে 2 নম্বর, এছাড়াও 3 নম্বরের প্রশ্ন থাকবে 1টা, 5 নম্বর প্রশ্ন থাকবে 1টা, টোটাল থাকবে 10 নম্বর। এছাড়াও নির্মিতি অর্থাৎ তোমাদের অনুচ্ছেদ রচনা বা চিঠি, এগুলো থেকে 6 যোগ 4 সমান 10 নম্বর থাকবে। এই গেল তোমাদের টোটাল 70 নম্বরের প্রশ্নপত্র। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে তোমাদের 11টা কোশ্চেন পাবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। কি বলেছে, ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। উত্তর হচ্ছে আতিথেয়তা, ঘ। এবার দেখো, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। বক্তা হলেন কে? উত্তর হবে সেকেন্দার। এই 4টের মধ্যে উত্তর হবে সেকেন্দার। 3 নম্বর, পশ্চিমে কোদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়। টেনে দেখে এ কথা বলেছে কে? এ কথা বলেছে হচ্ছে ক্যাবলা, অর্থাৎ খ, ক্যাবলা হচ্ছে সঠিক উত্তর। মাইকেল মধুসূদন দত্ত যেই জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম কি? উত্তর হচ্ছে সিলোন, খ। 1.5, কবি মৃদুল দাশগুপ্তের প্রথম কাব্যগ্রন্থ কি হবে? জলপাই কাঠের এসরাজ, গ। এবার দেখো 1.6, সাইকেল রিক্সাগুলো সিজ দিয়ে যায় গ্রামে গ্রামান্তরে নাকি শহরান্তরে নাকি বনে বনান্তরে নাকি কলকাতায়। উত্তর হবে গ, বনে বনান্তরে। এবার দেখো পরের প্রশ্ন, সমাস করে যে নতুন পদটি গঠিত হয় তাকে বলে। এখানে গ যেটা হবে সমস্ত পদ, সঠিক উত্তর। আমি বই পড়ি, এই বাক্যের ক্রিয়াবিভক্তি হলো গ, হস্যই। বোঝা গেল? সর্বনামের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় ক, সাধু গদ্যে। 1.10 যেটা ক্ষয়ের চরে যে খেচর, এটি হলো অলোপ উপপদ তৎপুরুষ সমাস। 1.11, সে বই পড়তে থাকবে, বাক্যটি হলো গ, ঘটমান ভবিষ্যৎ। বোঝা গেল? এবার দেখো চলে আসছি নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্য উত্তর দাও। অর্থাৎ 1 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখালাম, এই যে 1 নম্বরের যে প্রশ্ন, এইগুলো কীরকম আসতে পারে দেখো। প্রথমে, গল্পে শুভার কোন কোন বন্ধুর কথা রয়েছে? উত্তর লিখবে, শুভা গল্পে শুভার যেসব বন্ধুর কথা আছে তারা হলো গোয়ালের 2টি গাভী সর্বশী ও পাঙ্গলি, একটি বিড়ালছানা, ছাগলছানা ও প্রতাপ। 2.2, জয় গোস্বামীর লেখা 2টি বইয়ের নাম লেখো। উত্তর লিখবে, জয় গোস্বামীর লেখা 2টি কবিতার বইয়ের নাম ঘুমিয়েছো ঝাউপাতা ও পাগলি তোমার সঙ্গে। 2.3, স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল। এখানে স্ত্রী পুরুষ কে কে? উত্তর লিখবে, এখানে স্ত্রী পুরুষ বলতে শুভার পিতা বাণীকণ্ঠ ও মাতাকে বোঝানো হয়েছে। 2.4, মেয়েদের পক্ষ থেকে কে নাগরাজনের থেকে অ্যালবামটি চেয়ে নিয়ে যেত? উত্তর লিখবে, মেয়েদের পক্ষ থেকে ডানপিঠে পার্বতী নাগরাজনের থেকে অ্যালবামটি চেয়ে নিত। এবার দেখো 2.5, লোকটার ইহকাল পরকাল গেল, তা কিভাবে পেরিয়ে গেল?
উত্তর লিখবে বাম দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে লোকটার ইহকাল পরকাল পেরিয়ে গেল। 2.6 ঘুরে দাঁড়াও কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন? উত্তর লিখবে কবিতায় কবি মানুষকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। 2.7 বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উত্তর লিখবে বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদ রূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। তারপর 2.8 ভবিষ্যৎ অনুজ্ঞার উদাহরণ দাও একটি। উত্তর লিখবে আমরা আগামীকাল বেড়াতে যাব। এবার চলে আসে 2.9 মান্যচলিত বাংলার সংজ্ঞা দাও। উত্তর লিখবে কলকাতা সহ ভাগীরথীর উভয় তীরবর্তী অঞ্চলের ভদ্র ও শিক্ষিত সমাজের মধ্যে কথ্য ভাষাকেই মান্যচলিত ভাষা বলা হয়। 2.10 সাধু ও চলিতের একটি পার্থক্য লেখো। উত্তর লিখবে সাধু ভাষার বাক্যবিন্যাস রীতি অনমনীয়, কিন্তু চলিত ভাষার বাক্যবিন্যাস রীতি অনেক নমনীয়। 2.11 ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। হানাহানি। উত্তর লিখবে হানাহানি পরস্পরকে হানা। ব্যতিহারী বহুব্রীহি। 1.12 হরিহরের পিতার নাম কি? উত্তর লিখবে হরিহরের পিতার নাম রামচাঁদ তর্কবাকীশ। 1.13 অপু কাশি যাওয়ার জন্য কোন স্টেশনে ট্রেন ধরেছিল? উত্তর লিখবে অপু কাশি যাওয়ার জন্য মাঝেরপাড়া স্টেশনে ট্রেন ধরেছিল। এবার চলে আসে 3 দাগের প্রশ্ন। কম বেশি 30টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 2টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 2। প্রথম যে প্রশ্ন, অনেকগুলো পেট বাড়িতে, পেটের আভিধানিক অর্থ কি? এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে দেখো, এখানে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। জয় গোস্বামীর লেখা মাসি বেশি কবিতা থেকে নেওয়া প্রশ্নোক্ত উক্তিটিতে পেট শব্দের আভিধানিক অর্থ হলো জঠর বা উদর। আর তারপরে যে পার্ট আছে তার উত্তর, এখানে শব্দটি পরিবারের সমস্ত ক্ষুদিত ব্যক্তি বা সদস্যদের অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো পরের যে প্রশ্ন আছে, শুকতারাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে, এখানে কোন সময়ের কথা বলা হয়েছে? 3 যে প্রশ্ন, এটার যে 3 নম্বর যে প্রশ্ন, আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি? কবিতা এরকম বলা হয়েছে কেন? এখানে দেখো তোমাদের প্রশ্ন থাকবে, যে কোনো 2টো প্রশ্নের উত্তর করতে বলেছে, এই 3টের মধ্যে যে কোনো 2টো প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। তারপর 4 দেখো, 4-এর দাগ কম বেশি 30টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানেও তোমাদের 2টো প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে। শুভা কোন গ্রামে বাস করতো? তাকে কে সু বলে ডাকতো? আর খ নাগরাজনের অ্যালবামের প্রথম পাতায় কি লেখা ছিল? আচ্ছা, গ নম্বরের প্রশ্ন দেখো, নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়লো কেন? তার উত্তর তোমরা কি লিখবে? নাগরাজনের অ্যালবামটি তার কাকা তাকে সিঙ্গাপুর থেকে পাঠিয়েছিলেন, টিকিট কম ছিল তাতে, তবু স্থানীয় দোকানে অমন অ্যালবাম পাওয়া যায় না। এছাড়া তাতে ইন্দোনেশীয় এক সুন্দরীর ছবিও আছে, যা রাজাপ্পার অ্যালবামে নেই, তাই তার অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল। পরবর্তী প্রশ্ন আছে, কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে একটাই প্রশ্ন আছে, এই প্রশ্নের মান হচ্ছে 3। হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল, পাঠ্য রচনা অবলম্বনে বিচিত্র অনুভূতির পরিচয় দাও। আর 5.2 পথের পাঁচালী রচনার 26 নম্বর পরিচ্ছেদ অবলম্বনে আতুরি বুড়ির পরিচয় দাও। এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্নের তোমাদেরকে উত্তর করতে হবে। এবার দেখো চলে আসে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে, 5 × 5 25। তো দেখে নাও প্রথম যে প্রশ্ন কি লেখা আছে। প্রথম প্রশ্ন 6.1 এর কৃতিত্ব অনেকাংশে শান্তিনিকেতনের প্রাপ্য। কোন কৃতিত্বের কথা বলা হয়েছে? তার বহুলাংশ শান্তিনিকেতনের প্রাপ্য বলে লেখক মনে করেছেন কেন? তো এর উত্তর তোমরা লিখবে হীরেন্দ্রনাথ দত্তের লেখা হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধ থেকে প্রশ্নোক্ত উক্তিটি নেওয়া হয়েছে। লেখক মনে করেছেন যে কোনো বৃহৎ কাজের জন্য দরকার ঐক্যান্তিক নিষ্ঠা, একাগ্রতা ও পরিশ্রম করা সদিচ্ছা। বিশেষ করে নিষ্ঠা ও অভিনিবেশ মহৎ কাজের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। রবীন্দ্রনাথের সাদর আহ্বানে যে সমস্ত মানুষ শান্তিনিকেতনে আসেন তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে সুমহান কীর্তি রেখে গিয়েছেন। শান্তিনিকেতনে এসে সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার প্রসঙ্গে প্রাবন্ধিক কথাটা বলেছেন। এবার যে নেক্সট পার্ট, তার উত্তরটা তোমরা কি লিখবে? তার উত্তর লিখবে লেখক মনে করেন শান্তিনিকেতনের জল, মাটি, আবহাওয়ার এমনই গুণ আছে যে এখানে আসার পর সবাই পরিপুষ্টি লাভ করেন। শান্তিনিকেতন তৈরি করেছেন বহু গুণী মানুষ, শুধু হরিচরণ বন্দ্যোপাধ্যায় নয়, বিধুশেখর শাস্ত্রী, ক্ষিতিমোহন সেন প্রমুখ এই গোত্রের মধ্যে পড়েন। আসলে শান্তিনিকেতন স্নেহ, ভালোবাসা ও ঔদার্যে সবাইকে আপন করে নিয়ে তাদের কাছে যা দাবি করে তা সসম্মানে আদায় করে নিতে পারে। লেখক তার সম্মুখ উপলব্ধি করতে পারেন বলেই শান্তিনিকেতন সম্পর্কে এই কথা বলেছেন।
এবার দেখো 6.2, সময়ে সবই হবে, কাল একটা নতুন দিন। কবিতার মধ্যে উদ্ধৃতি চিহ্নের ভেতরে থাকা কথাটি কাদের কথা বলা, কার কথা বলে তোমার মনে হয়? তারা এই ধরনের কথা বলেন কেন? উত্তর লিখবে মার্কিন কবি ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতা থেকে নেওয়া। উদ্ধৃতি চিহ্নের ভেতরে থাকা কথাটি শাসকের বলে আমার মনে হয়। শাসক ও তার দলের সুবিধাভোগী আপাত বুদ্ধিজীবী, দার্শনিক, সমাজতত্ত্ববিদ, কবিশিল্পীরা মানুষের সমবেত প্রতিবাদকে বন্ধ করতে নানা কৌশল অবলম্বন করেন। তারা স্বাধীনতাকামী মানুষকে বোঝাবার চেষ্টা করে সময়ে সবই হবে, একটা নতুন দিন আসছে। দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে তারা নিপীড়িত অত্যাচারিতদের প্রবোধ দেয়। আসলে তারা সময় নিয়ে প্রতিবাদীদের লক্ষ্যকে নিস্তেজ করে দিতে সচেষ্ট হয়। প্রতিবাদ মুখর আন্দোলনকারীদের যাতে সোচ্চার কণ্ঠে নিজেদের স্বাধীনতা ও সুবিধার কথা বলে শাসক ও তার অনুবর্তীদের বিব্রত বা অতিষ্ঠ না করে, তাদের সুখ সমৃদ্ধি শান্তির ব্যাঘাত না ঘটায়, সেই কারণেই তারা এ ধরনের কথা বলেন। এইভাবেই তারা ক্ষমতা দখলে রাখতে চায়। এবার চলে আসছে 6.3, সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। শুভা সম্পর্কে এরকম উপমা লেখক ব্যবহার করেছেন কেন? উত্তর লিখবে বিখ্যাত ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পের প্রধান চরিত্র শুভা জন্ম থেকেই বোবা। দ্বিপ্রহরে যেমন প্রতীকশূন্য থাকে পরিবেশ, তার প্রচণ্ড দাবদাহের কারণে সেখানে কোলাহল কলরব কিছুই শোনা যায় না, তেমনি শুভাও ছিল নির্বান্ধব, একাকী। তার মুখের ভাব ছাড়া অন্য কোনো ভাষা ছিল না। তার চোখের ভাষা অসীম, উদার এবং অতলস্পর্শী, গভীর, কিন্তু তার মধ্যে বৃহৎ প্রকৃতির মতো এক বিজন মহত্ব ছিল। এই জন্য সাধারণ বালক বালিকারা তাকে এক প্রকার ভয় করত এবং তার সঙ্গে খেলত না। এই কারণে শুভা সম্পর্কে লেখক উদ্ধৃত উপমাটি ব্যবহার করেছেন। চলে আসছি পরের প্রশ্নে 6.4, সরতে 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 তুমি আর কোথায় সরবে? কবি কোথা থেকে এই স্মরণ লক্ষ্য করেছেন? এক্ষেত্রে তার দেওয়া পরামর্শটি কি? উত্তর লিখবে সমাজ সচেতন কবি প্রণবেন্দু দাশগুপ্ত লক্ষ্য করেছেন মানুষ দিন দিন তার প্রতিবাদী ধর্ম থেকে সরে যাচ্ছে। সামাজিক অন্যায় অবিচারকে তারা সহ্য করে নিচ্ছে। এভাবেই মানুষ প্রতি মুহূর্তে আদর্শ, মর্যাদা, বলিষ্ঠ ধ্যান ধারণা ও জীবনবোধ থেকে পিছু হটছে। মানুষের মধ্যেকার শুভভাবনার প্রকাশ নেই, অন্যায়ের প্রতিবাদ নেই, অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ নেই। এসবগুলিও কবি বেদনাহত চিত্তে লক্ষ্য করেছেন। পরের যে প্রশ্ন, এই যে এক্ষেত্রে তার দেওয়া পরামর্শটি কি? তার উত্তর তোমরা লিখবে কবি মানবতার লাঞ্ছনা সহ্য করতে পারছেন না। তার পরামর্শ অবস্থা পাল্টাতে হবে। নিরুপায় অসহায়ভাবে শেষ হওয়ার আগে সমাজ বদলের চেষ্টায় সামিল হতে হবে। কোনো কিছু না করে মৃত্যুবরণ করে লাভ নেই, বরং প্রতিকূল বিরুদ্ধ পরিবেশকে নিজের আয়ত্তে এনে মানুষের জন্য কিছু করার মধ্যেই মানব জীবনের সার্থকতা। সেই উদ্দেশ্য সাধনের জন্য কবি ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন। এবার চলে আসি পরের প্রশ্ন 6.5, বাঁ দিকের বুক পকেটটা সামলাতে। এখানে বাঁ দিকের বুক পকেট বলতে কি বোঝানো হয়েছে? তো এর উত্তরকে তোমরা কি লিখবে? উদ্ধৃত পংক্তিটি কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, লোকটা জানলই না কবিতা থেকে নেওয়া হয়েছে। বাঁ দিকের বুক পকেট বলতে কবি লোকটির প্রাণে বেঁচে থাকার ঐকান্তিক আগ্রহে অর্থ উপার্জন ও তা রক্ষা করার সার্বিক চেষ্টাকে বুঝিয়েছেন। সাংসারিক আত্মকেন্দ্রিক মানুষ সাধারণত তার অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষত অর্থ, নিজেদের জামার বাম দিকের পকেটে রাখে, কিন্তু সৃষ্টিকর্তার দান দেহের বাম দিকে থাকা হৃদয়ের খোঁজ সে করে না। বাহ্য সম্পদের প্রতি মানুষে এতই মোহমুগ্ধ হয়ে পড়ে যে জীবনের মূল উদ্দেশ্য হৃদয়বত্তার বিকাশের কথা সে ভাবে না। মানুষ তার অর্থ ও সম্পত্তির দিকটাকে বেশি গুরুত্ব দেয়। কবির ভাবনায় এটি হওয়া অনুচিত। তাই মানুষের উপার্জন সর্বস্ব মানসিকতার দিকটি কটাক্ষ করে কবি আলোচ্য কথাটি বলেছেন। হঠাৎ যেন 6.6 দেখো, হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে। কার এমন মনে হয়েছে? এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কি? উত্তর লিখে প্রখ্যাত তামিল সাহিত্যিক সুন্দর রামস্বামীর লেখা টিকিটের অ্যালবাম গল্পের উক্ত কথাটি ডাকটিকিট সংগ্রাহক ছাত্র রাজাপ্পার এমন মনে হয়েছে। তো দ্বিতীয় যে পার্ট, এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কি,
এর উত্তর তোমরা লিখবে এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ হলো নাগরাজনের অ্যালবামটি রাজাপ্পার অ্যালবামের চেয়ে বেশি আকর্ষণীয়, তার উপর সেটা তার কাকা সিঙ্গাপুর থেকে পাঠিয়েছে। তাছাড়া স্থানীয় কোনো দোকানে অমন অ্যালবাম পাওয়া যায় না, আর তাতে ছবিগুলোই ছিল ভালো। যেমন ইন্দোনেশিয়ার এক সুন্দরীর ছবিটি ছিল খুবই সুন্দর, তাতে ডাক টিকিট কম থাকলেও নাগরাজন নিজের সুন্দর ব্যবহারে সবাইকে আকৃষ্ট করে তুলেছিল। এমনকি সে নিজেই পাতা উল্টে আনন্দের চিত্তে সবাইকে অ্যালবামটি দেখাতো। সর্বোপরি তার অ্যালবামের নতুনত্ব ছিল বলে সকলেই কৌতূহলী হয়ে তাকে ঘিরে থাকতো। এই কারণে রাজাপ্পার জনপ্রিয়তা কমে যায়। এবার দেখো পরের প্রশ্ন 6.7, মাসি পিসি কবিতায় এই মাসি পিসি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও? উত্তর লিখবে জয় গোস্বামীর মাসিমিসি কবিতায় উল্লিখিত মাসিপিসিরা হলেন সমাজের হতদরিদ্র, শ্রমজীবী, পরিশ্রমী মহিলারা। এরা জীবন সংগ্রামে টিকে থাকার জন্য আইনের চোখকে ফাঁকি দিয়ে কিংবা আইন রক্ষকদের অর্থ দিয়ে গ্রাম থেকে চালের বস্তা নিয়ে শহরে বা শহরতলিতে বিক্রি করে। এবার যে পরবর্তী পাঠ, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও? এটার উত্তরে তোমরা লিখবে আলোচ্য কবিতায় মাসি পিসিদের অসহায় ও কঠোর জীবন সংগ্রামের ছবি খুঁজে পাওয়া যায়। ভোরের আলো ফোটার আগেই তাদের ঘুম ভাঙে, তারপর আগের দিনের বাসি কাপড় কেচে সমস্ত কাজ সামলে তারা রেল স্টেশনের দিকে চলে যায়। তাদের কোলে কাখের পোটলা পুটলিতে ও বস্তায় চাল থাকে। পরিবারের সবাই তাদের রোজগারের মুখাপেক্ষী। রোজগার তাদের সামান্য হলেও তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। দুঃসহ কায়িক পরিশ্রমের পরেও আছে পুলিশ নজরদারি, লাঞ্ছনা, গঞ্জনা ও নানান বিপত্তি। স্টেশনে কর্মরত হোমগার্ডদের সঙ্গেও তাদের নানা ঝামেলা লাগে। সামাজিক কারণে আনন্দ উৎসব তাদের জীবনে কোনো স্বতন্ত্র তাৎপর্য আনে না। পরিবর্তনহীন অনুজ্জ্বল চিরন্তন পরিস্থিতির মধ্যে তাদের জীবন কাটে। সেখান থেকেই বেঁচে থাকার ক্ষীণ আশা নিয়ে তারা জীবনভর কঠোর পরিশ্রম করে যায়। তো এই গেল 5 মার্কসের যে প্রশ্ন, তার প্রশ্ন এখানে 7টা প্রশ্ন তোমাদের দেওয়া আছে, এর মধ্যে যে কোনো 5টা প্রশ্ন তোমাদের করতে বলেছে। এবার আসছি পরের যে প্রশ্ন, 7 দাগের প্রশ্ন। বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এই বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। দেখো এর জন্য তোমরা নাম্বার পাবে 4 নম্বর। প্রথমে তারিখ দিবে, যেদিন পরীক্ষা তার তারিখ দিবে, মাননীয় সম্পাদক মহাশয়, আনন্দবাজার পত্রিকা, তার সেখানকার অ্যাড্রেস দিবে। বিষয় বন্যা প্রকোপে কৃষিজমি নদীগ্রাসে হারিয়ে যাওয়া সংক্রান্ত সমস্যা। তো উত্তর লিখবে সবিনয় নিবেদন, আমি পূর্ব মেদিনীপুর জেলার হুগলি নদীর তীরবর্তী গোকুলনগর গ্রামের বাসিন্দা। প্রতি বছর বর্ষাকালে এই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রতিবারই নদীর পাড় ভেঙে যায় ও প্রবল জলোচ্ছ্বাসে বন্যা দেখা যায়। নদীর নোনা জল, নুড়ি পাথর জমে কৃষিজমিগুলো চাষের ক্রমশ অযোগ্য হয়ে পড়ছে এবং প্রতিবারই নদীর পাড় ভাঙার ফলে বহু কৃষিজমি নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। আমাদের সমস্যাগুলি বিবেচনা করে পাকা কংক্রিটের বাঁধ নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণের বিষয়টি সেচমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে চিরভাবে থাকবো। ইতি তোমার নাম, এখানে তোমার নাম তোমরা লিখে দেবে। বোঝা গেছে? এবার দেখো পরের যে প্রশ্ন, 8 দাগের প্রশ্ন, যে কোনো একটি বিষয়ে নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। নাতিদীর্ঘ মানে খুব একটা বড় লিখতে হবে না। এবার দেখো এখানে দেখো একটি লিখতে হবে, এখানে মান থাকবে 6। প্রথম যে প্রশ্ন 8.1, ছাত্র সমাজ, আদর্শ ও কর্তব্য। 8.2, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। 8.3, খেলাধুলার প্রয়োজনীয়তা। 8.4, ছাত্র জীবনে প্রতিযোগিতা। তো এই 4টের মধ্যে যে কোনো একটার প্রবন্ধ তোমায় লিখতে হবে। এছাড়াও তোমাদের বাংলা শিক্ষা পোর্টালে যে মডেল প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সেখান থেকে আরও কিছু প্রবন্ধ দেওয়া হলো। দেখো এছাড়াও তোমরা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের সম্বন্ধে প্রবন্ধ রচনা করো। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা, বইমেলার উপযোগিতা, এইসব প্রবন্ধগুলো তোমরা প্র্যাকটিস করবে। এছাড়া একটা চিঠি তোমাদেরকে দেওয়া হচ্ছে, যথেচ্ছ শব্দবাজি ব্যবহারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি লেখো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের চিঠি থাকছে। বোঝা গেল? আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা তোমাদের পূর্ণমান থাকবে 70, সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে বাংলার প্রথম সেটের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে, এছাড়াও অন্যান্য সাবজেক্টের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো।
তোমাদের এই সেটের প্রশ্নোত্তর আলোচনা করার আগে একবার তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব, তারপরে তোমাদের প্রশ্নোত্তর পর্বে আমি ঢুকে যাবো। তবে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের তৃতীয় পর্যায়ে যে প্রশ্ন আসবে তার সাহিত্যমেলা থেকে আসবে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ঘুরে দাঁড়াও, শুভা, পরাজয়, মাসি পিসি, টিকিটের অ্যালবাম, লোকটা জানলই না। ছোটদের পথের পাঁচালী থেকে ঊনবিংশ থেকে সপ্তবিংশ পরিচ্ছেদ, ভাষাচর্যা আসবে, সমাস, বাক্যের ভাব ও রূপান্তর, সাধু ও চলিতরীতি, পত্র রচনা, প্রবন্ধ রচনা, অশুদ্ধি সংশোধন, এইগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে। এবার দেখে নিই তোমাদের কোন নম্বরের প্রশ্ন, কত নম্বরের প্রশ্ন, কত নম্বর করে আসবে। বা দেখে নাও, দেখো তোমার তৃতীয় পর্যায়ক্রমিক প্রশ্নের কাঠামো ও মানের বিভাজন যেটা আছে। প্রথমে এমসিকিউ, গদ্য থেকে দেখো 3টে এমসিকিউ আসবে, 3 একে 3, ভেরি শর্ট অ্যান্সার টাইপ, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন আসবে 3টে, এছাড়াও 2 নম্বরের প্রশ্ন আসবে 2টো, 5 নম্বরের প্রশ্ন আসবে 2টো, টোটাল থাকবে গদ্য থেকে তোমাদের 20 নম্বর। কবিতা থেকে দেখো তোমাদের এমসিকিউ আসবে 3টে, 1 নম্বরের কোশ্চেন আসছে 3টে, 2 নম্বরের কোশ্চেন আসছে 2টো, 5 নম্বরের কোশ্চেন আসছে 2টো, টোটাল থাকবে 20 নম্বর। ব্যাকরণ থেকে এমসিকিউ থাকবে 5টা, 1 নম্বরের প্রশ্ন থাকবে 5টা, টোটাল থাকবে হচ্ছে 10 নম্বর। সহায়ক পাঠ থেকে এমসিকিউ থাকবে 2 নম্বর, এছাড়াও 3 নম্বরের প্রশ্ন থাকবে 1টা, 5 নম্বরের প্রশ্ন থাকবে 1টা, টোটাল থাকবে 10 নম্বর। এছাড়াও নির্মিতি অর্থাৎ তোমাদের অনুচ্ছেদ রচনা বা চিঠি, এগুলো থেকে 6 যোগ 4 সমান 10 নম্বর থাকবে। এই গেল তোমাদের টোটাল 70 নম্বরের প্রশ্নপত্র। বহু বিকল্প প্রশ্নের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 11টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন এটা আছে, সেটা হলো, লেখকের মতে আমাদের জেলের কষ্ট মানসিক অপেক্ষা দৈহিক, দৈহিক অপেক্ষা মানসিক, দৈহিক ও মানসিক দুটোই, নাই কোনোটিই নয়। উত্তর হচ্ছে দৈহিক অপেক্ষা মানসিক, খ হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো 1.2, শহরে 144 ধারা আর কারফিউ জারি হয়েছে কারণ হিন্দু মুসলমান দাঙ্গা, নাকি হিন্দুদের উৎসব, নাকি মুসলমানদের উৎসব, নাকি কোনোটিই নয়। উত্তর হচ্ছে হিন্দু মুসলমান দাঙ্গা। 1.3, শুভা গল্পে 2টি গাভী আছে, একটির নাম পাঙ্গুলি, অপরটির নাম হচ্ছে সর্বশী। 1.4, আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না, কখন? মৃত্যুর পরে। ঘুরে দাঁড়াও এর অর্থ প্রতিবাদ করো। উত্তর হচ্ছে প্রতিবাদ করো। 1.6, লোকটা 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল। উত্তর হচ্ছে জীবন। 1.7, সমাস কথার অর্থ, এটা হবে সংক্ষেপ। 1.8, যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমস্যমান পদ, খ হচ্ছে সঠিক উত্তর। 1.9, আমি তো এসে গেছি, এই বাক্যের ক্রিয়াকালটি হলো পুরাঘটিত বর্তমান, গ হচ্ছে পুরাঘটিত বর্তমান, এটা হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর দেখো, আপনাদিগের চলিত ভাষায় রূপটি হলো, ঘ আপনাদের, বোঝা গেছে। 11 নম্বর দেখো, মন দিয়ে পড়বে, এই বাক্যের ক্রিয়াপদটির কাল, এটা হচ্ছে ভবিষ্যৎকালের অনুজ্ঞা। 2 নম্বর দেখো, 2-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তভাবে উত্তর দাও। 13টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1। প্রথম প্রশ্ন, শান্তিনিকেতন দেশকে প্রথম কি শিখিয়েছে? উত্তর লিখবে, শান্তিনিকেতন দেশকে প্রথম শিখিয়েছে বিদ্যালয় কেবলমাত্র বিদ্যাদানের স্থান নয়, বিদ্যা চর্চার স্থান। 2 নম্বর, ঘোষদা একটা বড় খবর আছে, কি সেই বড় খবর? উত্তর লিখবে, বড় খবরটি হলো রঞ্জন তাদের ক্লাবে আসতে চাইছে। 2.3 দেখো, টিকিটের অ্যালবাম গল্পের লেখককে? উত্তর হচ্ছে টিকিটের অ্যালবাম গল্পের লেখক হলো সুন্দর রামস্বামী। 2.4, শিকল পরা ছল বলতে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন? উত্তর লিখবে, শিকল পরা ছল বলতে কবি প্রকৃতপক্ষে বোঝাতে চেয়েছেন ভারতীয় স্বাধীনতাকামীদের স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে কারাবরণ করে ভারতীয়দের মন থেকে শিকল পরার ভীতিকে দূর করার কথা বুঝিয়েছেন। 2.5, ঘুরে দাঁড়াও কবিতায় কবি কাকে ঘুরে দাঁড়াতে বলেছেন? উত্তর লিখবে, ঘুরে দাঁড়াও কবিতায় কবি ঘুরে দাঁড়াতে বলেছেন দেশের চিরবঞ্চিত অত্যাচারিত সাধারণ মানুষদের। 6 নম্বর দেখো, সাত ঝামেলা জোটায়, এখানে সাত শব্দটির ব্যবহারের কারণ কি? উত্তর লিখবে, সাত বলতে এখানে নানা রকম বা বহু এই অর্থে ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্ন, বনান্তর সমাসবদ্ধ পদটি ব্যাসবাক্যে বিশ্লেষণ করো। উত্তর লিখবে, বনান্তর মানে অন্য বন, এটা হচ্ছে নিত্য সমাস।
2.8 আমি রঞ্জন সরকার বলছি, বাক্যটির ক্রিয়ার কাল নির্ণয় করো। উত্তর লিখবে এটি একটি ঘটমান বর্তমান কাল। 2.9 পুরাঘটিত বর্তমান ও ঘটমান বর্তমানের মধ্যে পার্থক্য লেখো। উত্তর যে ক্রিয়ার কাল শেষ হয়ে গেলেও তার ফল বর্তমানে রয়েছে তাকে পুরাঘটিত বর্তমান কাল, অন্যদিকে যে ক্রিয়ার কাজ বর্তমানে চলছে বা ঘটছে তাকে ঘটমান বর্তমান কাল বলে। 10 নম্বর বাংলা ভাষায় লিখিত কটি রূপ দেখতে পাওয়া যায় ও কি কি? উত্তর লিখবে বাংলা ভাষায় লিখিত দুটি রূপ দেখতে পাওয়া যায়, সাধু ভাষা ও চলিত ভাষা। 11 নম্বর সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। উত্তর লিখবে সন্ধিতে ধ্বনিগত মিলন হয়, অন্যদিকে সমাসে পদগত মিলন লক্ষ্য করা যায়। 12 নম্বর যাত্রা দলের কার সঙ্গে অপুর ভাব হয়? উত্তর লিখবে যাত্রা দলের অজয় নামের একটি ছেলের সঙ্গে অপুর ভাব হয়। 13 নম্বর দুর্গা কী রোগে মারা গিয়েছিল? উত্তর লিখবে দুর্গা ম্যালেরিয়া রোগে মারা গিয়েছিল। এবার 3 দাগের প্রশ্ন দেখো, কম বেশি 30টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন, হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠলো। ডাস্টবিন নড়ে ওঠার অব্যবহৃত পরে কি দেখা গেল? উত্তর লিখবে ডাস্টবিনটা নড়ে ওঠার অব্যবহৃত পরে দেখা গেল ডাস্টবিনের দুপাশে দুটি মানুষ প্রাণভয়ে ভীত, অসহায়, তাদের দু চোখে সন্দেহের দোলা, একজন হিন্দু অন্যজন মুসলমান, তাদের চোখে ভয় ও সন্দেহ মিলেমিশে রয়েছে। 3.2 দেখো, এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। প্রতাপের কাছে সুভা কীভাবে মর্যাদা পেত তার গল্প অবলম্বনে লেখো। উত্তর হচ্ছে প্রতাপ হলো চণ্ডীপুর গ্রামের গোসাইদের ছোট ছেলেটির নাম। ছিপ ফেলে মাছ ধরা তার প্রধান শখ ছিল, কারণ এই কাজে অনেকটা সময় অতিবাহিত করা যায়। যে কোনো কাজে একটি সঙ্গী পেলে প্রতাপ ভালো থাকে, আর মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বশ্রেষ্ঠ। এই জন্যই প্রতাপ সুভার মর্যাদা বুঝত। এবার দেখো 4 দাগের প্রশ্ন, কম বেশি 30টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 2 4 আছে। প্রথম প্রশ্ন, বাঁধন ভয়কে মোরা করব মোরা জয়। কারা কিভাবে এই বাঁধন ভয়কে জয় করবে? উত্তর লিখবে কবি কাজী নজরুল ইসলাম ও তার অনুগামী দেশভক্তরা নির্দ্বিধায় কারাবরণের মাধ্যমে ইংরেজ শক্তিকে বিকল করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। শিকল পরা তাদের একটি ছলনা মাত্র। এই শিকল পরেই তারা ইংরেজ প্রদত্ত শিকলকে বিনাশ করবেন। স্বেচ্ছা কারাবরণের মাধ্যমে সাধারণ মুক্তিপিয়াসী মানুষের মন থেকে কারাবরণের ভীতিকে দূর করবেন। 2 নম্বর দেখো, সরতে সরতে তুমি আর কোথায় সরবে? কবি কোথা থেকে এই স্মরণ লক্ষ্য করেছেন? এক্ষেত্রে তার দেওয়া পরামর্শটি কি? উত্তর লিখবে এই চলমান পৃথিবীর মাঝে দাঁড়িয়ে কবি প্রণবেন্দু দাশগুপ্ত জীবন থেকে উপলব্ধি করে এই স্মরণ লক্ষ্য করেছেন। এক্ষেত্রে তার দেওয়া পরামর্শটি হলো ঘুরে দাঁড়িয়ে প্রতিকূল পরিস্থিতিকে নিজের দখলে নিয়ে আসতে হবে। সেই উদ্দেশ্যে কবি এই কবিতায় ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান 3। যাত্রা দেখা নিয়ে অপু কীরকম উৎসাহিত ছিল? 5.2 অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল, তার সঙ্গী সাথী কারা ছিল লেখো। উত্তর লিখবে অপু কড়ি খেলতে গিয়েছিল জেলেপাড়ায়, তার সঙ্গী সাথী ছিল ব্রাহ্মণ পাড়ার ছেলে পটু, জেলেপাড়ার 3 কড়ির ছেলে বঙ্কা, হৃদয় এবং জেলেপাড়ার আরও অন্যান্য ছেলেরা। এবার দেখো 7-8টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10 আছে। নেতাজি ভবিষ্যতের কোন কর্তব্যের কথা চিঠিতে বলেছেন? কেন এই কর্তব্য স্থির করেছেন? কারা শাসন প্রণালী বিষয়ে কাদের পরিবর্তে কাদের প্রণালীকে তিনি অনুসরণযোগ্য বলে মনে করেছেন? উত্তর লিখবে মান্দালয় জেল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু তার প্রিয় বন্ধু দিলীপ রায়কে লেখা চিঠিতে ভারতবর্ষের প্রচলিত কারা শাসন প্রণালীর আগাগোড়া পরিবর্তন করার কথা বলেছেন। নেতাজির মতে জেলখানার সমস্ত আবহাওয়াটা মানুষকে বিকৃত এবং অমানুষ করে তোলারই উপযোগী। এই কথাটা সকল জেলের পক্ষে প্রযোজ্য। কারাবাসে অধিকাংশ অপরাধীদের কোনো নৈতিক উন্নতি হয় না, তারা আরও হীন হয়ে পড়ে। তাই নেতাজি ভবিষ্যতের কারাবাসের সংস্কার করার কর্তব্য স্থির করেছেন। কারা শাসন প্রণালীর বিষয়ে তিনি ব্রিটিশ প্রণালীর পরিবর্তে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলির ব্যবস্থায় অনুসরণযোগ্য বলে মনে করেছেন। পরের প্রশ্ন, সুভাষ সঙ্গে মনুষ্যত্বের প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। উত্তর লিখে মানুষের সঙ্গে সুভাষ সম্পর্ক খুব একটা না থাকলেও মনুষ্যত্বর প্রাণীর সঙ্গে তার সম্পর্ক তথা বন্ধুত্ব ছিল বেশ ভালো। সর্বশী ও পাঙ্গুলি নামে 2টি গাভী এবং আর একটি বিড়াল শাবক এবং একটি ছাগল সুভার অন্তরঙ্গ বন্ধু ছিল।
সুভার দুঃখে তারা যেমন দুঃখিত হতো, তেমনি সুভার আদর মিনতি সবই বুঝতে পারত। যখন সুভা দুহাত দিয়ে সর্বশীর গলা জড়িয়ে তার কানের কাছে নিজের গাল ঘষত, তখন পাঙ্গুলি তার গা চেটে দিত। বাড়িতে কেউ কোনো কঠিন কথা বললে সুভা এই মুখ বন্ধু দুটির কাছে চলে আসতো, আর তারাও যেন সুভার মনোবেদনা বুঝতে পারত। শিং ঘষে তাকে সান্ত্বনা দিত। গাভী ছাড়াও ছাগল এবং বিড়াল ছানাও ছিল সুভার পরম বন্ধু। বিড়াল শিশুটি সুভার কোলে ঘুমানোর জন্য এলে সে তার ঘাড়ে ও পিঠে আঙুল বুলিয়ে ঘুমের সাহায্য করত। এবার দেখো 7 দাগের প্রশ্ন। 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, মাসি পিসি কবিতায় এই মাসি পিসি কারা? তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও? উত্তর লিখবে কবি জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতায় মাসি পিসি হলো সমাজের দরিদ্রতম এক শ্রেণীর শ্রমজীবী মহিলা, যারা ভোরের বেলায় চালের পোটলা পুটলি নিয়ে বনগা লোকাল ধরে জীবিকার সন্ধানে ছুটে যায়। তাদের জীবনের এক কর্মময় বাস্তব ছবি ফুটে উঠেছে এই কবিতায়। সমাজের দরিদ্রতম এই সব মহিলা কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে তাদের পরিবারের সবাইকে বাঁচিয়ে রাখে। রোজগারের আশায় অনেক বাধা বিপত্তি পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই লালগোলা ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়ে। মাস দিন এমনকি শতবর্ষের হিসাব তারা রাখে না। তারা জানে শুধু কর্মের দ্বারা রুজি রোজগার। তাদের জীবনের নিরলস পরিশ্রমের এক কর্মব্যবস্থার ছবি খুঁজে পাওয়া যায়। 7.2 দেখো, ছোট্ট একটা তুক করে বাইরেরটা পাল্টে দাও। বাইরেরটা কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কীভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন? উত্তর লিখবে ঘুরে দাঁড়াও কবিতাতে কবি প্রণবেন্দু দাশগুপ্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষকে ঘুরে দাঁড়িয়ে বাইরের পৃথিবীটাকে বদলে দেওয়ার কথা বলেছেন। তাহলে দেখা যাবে সাইকেল রিক্সাগুলো সিজ দিয়ে চলে যাবে বনে বনান্তরে। কাদাভর্তি রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি। গাছগুলো নদীর জলে স্নান করে আসবে এবং সা রা 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 করে জেগে উঠবে শহরগুলি। এই কাঙ্ক্ষিত বদল ঘটলে অবশ্যই জীবন অন্যরকম হবে। একঘেয়েমি থেকে মুক্ত হওয়া মানুষ এই বৈচিত্র্যের সন্ধান পাবে, নয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে এবং বিন্দুর মতো মিলিয়ে যেতে হবে। এবার দেখো 8-10টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন? 8.2 অপু তার দিদির সঙ্গে কেন কখনো আড়ি করবে না? তো 8.2 এর উত্তর দেখে নাও। অপু তার দিদিকে খুব ভালোবাসে, কিন্তু যখন তার দিদি তার নাকে কলমির ফুল দিয়ে নোলক বানিয়ে দেয় তখন তার ভালো লাগে না। তবুও দিদিকে সে কিছু বলতে পারে না। অপুর দিদি মাঝে মধ্যে আম, জাম, তেঁতুল, কামরাঙা লোভনীয় খাদ্যগুলি মাকে লুকিয়ে নিয়ে আসে আর দুজনে মিলে খায়। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল দিদির সঙ্গে কখনো আড়ি করবে না। তাদের খেলাঘরের দোকান থেকে যেদিন মাকাল ফল চুরি হয়ে করে পালায়, সেদিন তার দিদি সমস্ত বনবাজার ঘুরে সন্ধ্যার সময় একরাশ মাকাল ফল এনে দিয়েছিল। তার ডাগর চোখের স্নিগ্ধ মমতা মাখা হাসি দেখে সেদিন অপু বুঝেছিল দিদি তাকে বড্ড ভালোবাসে। তাই অপু সিদ্ধান্ত নিয়েছিল দিদির সাথে কখনো আড়ি করবে না। এবার দেখো পত্র রচনা করো। ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র রচনা করো। তো প্রথমে দেখো, তো উত্তর লিখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, দিয়ে এখানে স্কুলের নাম, ঠিকানা, তারিখ দেবে, দিয়ে বিষয় লিখবে ছুটি মঞ্জুরের জন্য আবেদনপত্র। মহাশয়, মহাশয়া, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের 7ম শ্রেণীর এক নিয়মিত ছাত্র বা ছাত্রী। আমি এখানে তারিখ দেবে, তারিখ থেকে এত তারিখ পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। অতএব মহাশয়ের নিকট আমার বিনীত আবেদন, উপরিক্ত বিষয়গুলি বিবেচনা করে উক্ত 4 দিনের ছুটি মঞ্জুর করলে আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র। এখানে ছাত্রের নাম দিবে, অনুগত ছাত্রের দিকে এখানে নাম দিবে, এখানে তোমার রোল নাম্বার আর এখানে তারিখটা দেবে। ঠিক আছে? এবার দেখো 10 নম্বর, যে কোনো একটি বিষয়ে নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো। 6 × 1 = 6। কি আছে? পরিবেশ দূষণ ও তার প্রতিকার। আচ্ছা, আমি বলে দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সবকটা স্কুলের জন্য খুব গুরুত্বপূর্ণ। পার্টিকুলার কোনো স্কুলের জন্য করছি না, প্রত্যেকটা বিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। এর আগে একটা সেট দিয়েছি, এখনও একটা সেট দিচ্ছি। এই দুটো সেট ভালো করে করো এবং তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, সাফল্য কিন্তু তোমাদের পরীক্ষায় নিশ্চিত। 2 নম্বর দেখো, একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী। 3 নম্বর, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। ভূমিকা, আকাশ, বাতাস, জল, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ সব কিছু নিয়েই আমাদের পরিবেশ, আর এইগুলোর কোনোটিকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না। মানুষ তার বিদ্যা বুদ্ধি দিয়ে
এবং পরিশ্রমের মাধ্যমে তার চারপাশের পরিবেশকে আরও সুন্দর করে সাজিয়ে তুলছে। কিন্তু সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে এবং স্বার্থান্বেষী কিছু মানুষের লোভে প্রাকৃতিক পরিবেশ আজ বিভিন্নভাবে দূষিত হচ্ছে। যেমন জল, বায়ু, শব্দ, মাটি প্রভৃতি দূষণের ফলে মানুষের জীবনেও এসছে নানা ধরনের দুরারোগ্য ব্যাধি। জল দূষণ, জলের আর এক নাম জীবন, কারণ জল ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। কিন্তু সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে কলকারখানার সংখ্যা বেড়ে চলেছে। সেই কারখানা থেকে নির্গত রাসায়নিক পদার্থগুলি মিশ্রিত জল নদীতে মিশে জলকে আরও দূষিত করে তুলেছে। এছাড়াও শহরের নর্দমার জলও নদীতে পড়ে নদীর জলকে দূষিত করছে। ফলে জলবাহিত রোগের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। বায়ু দূষণ, বিভিন্ন কলকারখানা, যানবাহন, তাপবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি থেকে যে দূষিত গ্যাস, ধোঁয়া, ধূলিকণা ইত্যাদি বাতাসে মেশে তার ফলে বায়ু দূষিত হচ্ছে। দূষণের ফলে মানুষকে ক্যান্সার, শ্বাসকষ্ট ইত্যাদি দুরারোগ্য ব্যাধির শিকার হতে হচ্ছে। মাটি দূষণ, বর্তমানে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে জমিতে নানা প্রকারের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এর ফলে মাটি দূষিত হচ্ছে। রাসায়নিক সার দ্বারা প্রস্তুত কৃষিজাত দ্রব্য থেকে মানুষের নানা ধরনের রোগ সৃষ্টি হচ্ছে। শব্দ দূষণ, কলকারখানার উচ্চ শব্দ, গাড়ির হর্ন, মাইক্রোফোনের আওয়াজ, বাজি পটকার শব্দে মানুষের শ্রবণ শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে। রক্তচাপ বৃদ্ধি, স্নায়বিক অস্থিরতা, মানসিক বিপর্যয় ইত্যাদি নানা রকম সমস্যা সৃষ্টি করছে। এবার হচ্ছে পরিবেশ দূষণের প্রতিকার। সব রকম দূষণ থেকে পৃথিবীকে মুক্ত করতে পারে একমাত্র সবুজ উদ্ভিদ। তাই বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সংরক্ষণ করতে হবে। কলকারখানার বা নর্দমার জল যাতে নদীর জলে না মেশে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শব্দ দূষণ কমানোর জন্য শব্দ নিরোধক যন্ত্রের ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করতে হবে। মৃত্তিকা দূষণ রোধ করার জন্য রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এবং কীটনাশকের ব্যবহার কমাতে হবে। যানবাহনের জীবাশ্ম জ্বালানির পোড়ানোর পরিবর্তে ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার করতে পারলে দূষণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। উপসংহার, পরিবেশ দূষণের ফলে আজ মানব সভ্যতার অস্তিত্ব বিপন্ন। এই গভীর সংকটের মোকাবিলা করার জন্য আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। যাতে পরিবেশের দূষণের মাত্রা না বাড়ে সেদিকে নজর দিতে হবে। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে সমস্ত মানবজাতিকে একজোট হতে হবে। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পার্বিক মূল্যায়নের বাংলার দ্বিতীয় সেটের প্রশ্ন উত্তর। তোমাদের এর আগের সেটটা করেছি, ভালো করে দেখে নিও। তোমাদের যদি আরও এক সেট প্রশ্ন উত্তরের দরকার হয় আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন এবং উত্তর নিয়ে আসবো।